শান্ত পাহাড়ের কোলে ওক পাইনের সবুজে ঘেরা উত্তরবঙ্গের অন্যতম হিল স্টেশন কালিম্পং। দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে রয়েছে অনেক ছোট ছোট অপূর্ব সুন্দর গ্রাম। চলো আজ ঘুরে দেখব কালিম্পংয়ের জনপ্রিয় দর্শনীয় স্থান ডেলো পার্ক আর তার সাথে কিছু অফবিট গ্রাম। আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 18 ফেব্রুয়ারি 2024 রবিবার। তিস্তা বাজার ছাড়িয়ে এসে গাড়ি ছুটেছে এখন কালিম্পংয়ের ডেলো পার্কের উদ্দেশ্যে। আর এই হলো তিস্তা ব্রিজ, যা দার্জিলিংয়ের সাথে কালিম্পংকে সংযোগ করেছে। আজ সকাল থেকেই সূর্যি মামার মেঘের আড়াল থেকে বেরোনোর খুব একটা ইচ্ছে নেই। ওয়েদার ফোরকাস্টেও বলছে বৃষ্টি হতে পারে। এই এক অন্যরকম ওয়েদার এক্সপিরিয়েন্স করছি, যেখানে পাহাড়ের গায়ে মেঘেদের আধিপত্য বেশি। গন্তব্য পৌঁছাতে সময় লাগবে এখনো ঘন্টাখানেক। চলো ততক্ষণ জার্নিটাই উপভোগ করি। যেটা ভাবছিলাম সেটাই হলো, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনেই ডেলো পার্কের গেট। এখানে এসে লাঞ্চ সেরে ছাতা মাথায় দিয়ে এখন পার্কে ঢোকার জন্য এগোচ্ছি। পার্কের এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। পার্কে ঢুকে তো একেবারে অবাক। গেট দিয়ে ঢুকেই দেখি এক অদ্ভুত দৃশ্য। মনে হচ্ছে ঘন মেঘেদের রাজ্যে ঢুকে পড়েছি। বৃষ্টি আসার সাথে সাথে আজ ডেলো পার্ক মেঘের চাদর গায়ে জড়িয়ে নিয়েছে। এই রাস্তার কয়েক পা এগোলেই কি রয়েছে জানা নেই। সে এক আলাদাই অ্যাডভেঞ্চার। বৃষ্টির সাথে সাথে হাওয়াও দিচ্ছে প্রচন্ড, তাই ঠান্ডাটাও হঠাৎ করে বেড়ে গেছে। ছবিতে এতদিন যেরকম ডেলো পার্ক দেখে এসেছি, তার সাথে এই ডেলো পার্কের আকাশ পাতাল তফাৎ। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই পরিবেশটা আমার বেশি ভালো লাগছে। এই যেমন এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ অদ্ভুত থ্রিলিং লাগছিল, যদিও কিছু দূর এগিয়ে আর যাওয়ার সাহস হয়। ঘুরতে ঘুরতে চলো তোমাদের সাথে কালিম্পং সম্পর্কে কিছু কথা বলি। দূরবীন এবং দেউলো বা ডেলো পাহাড়কে সংযোগ করেছে এমন একটি শৈলশিরার উপর রয়েছে এই কালিম্পং। কালিম শব্দের অর্থ রাজার মন্ত্রী, আর পং শব্দের অর্থ হলো ক্ষমতার কেন্দ্র। 80-র দশকের আগে এই শহরটি ছিল ভারত আর তিব্বতের ব্যবসার প্রধান কেন্দ্র। এই শহরের সবথেকে উচ্চতম স্থানটি হলো এই ডেলো পার্ক, যেখানে রয়েছে বিভিন্ন রকমের পাহাড়ি ফুলের বাগান আর কালিম্পং থেকে তিস্তা নদী ও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ভিউ পয়েন্ট। গভর্নমেন্ট পরিচালিত অ্যাকোমোডেশনও রয়েছে এই পার্কের মধ্যে। আর এখানে সবথেকে মেইন অ্যাট্রাকশন সেটা হলো এখান থেকে প্যারাগ্লাইডিং করা যায়, অবশ্যই ওয়েদার ভালো থাকলে। এরকম ওয়েদারে প্যারাগ্লাইডিং করার কিন্তু কোনো অপশন নেই। এখন রয়েছে ভিউ পয়েন্টে, যদিও এখান থেকে কোনো ভিউই পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর দূরের তো পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু ওয়েদার যখন পরিষ্কার থাকে তখন কিন্তু এখান থেকে ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীর ভিউ পাওয়া যায়। পার্কে এসে উপরে পাওনা যেটা হয়েছে সেটা হলো এই লাল রডোডেনড্রন ফুলের দেখা মিলেছে। মার্চ এপ্রিল মাসে ফোটার সময় হলেও এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু গোটা গাছ লাল ফুলে ভরে রয়েছে। কাছ থেকে হাতে নিয়ে এই ফুল দেখার পর থেকে কিন্তু আমার প্রিয় ফুলের তালিকায় এই লাল রডোডেনড্রন 1 নম্বরে। এই ফুল প্রথম চাক্ষুষ করেছিলাম সান্দাকফু যাওয়ার পথে। সেই গল্পও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, যারা এখনো দেখোনি ইচ্ছে হলে দেখে নিতে পারো। ডেলো পার্ক ঘুরে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন রামধুরা। ওখানেই একটি হোমস্টেতে আজ রাতটা কাটাবো। টিপটিপ করে বৃষ্টি এখনো পড়ছে ঠিকই, তবে তা একদমই গায়ে লাগার মতো নয়। ডেলো পার্ক থেকে রামধুরার দূরত্ব 9 কিলোমিটারের একটু কম বেশি হবে। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টও রয়েছে। ক্লিয়ার ওয়েদারে এলে টুক করে ভিউ পয়েন্টে নেমে কটা পাহাড়ি ফ্রেম ক্যামেরাবন্দি করতেই পারো, কিন্তু আমাদের সে সৌভাগ্য আজ আর নেই, তাই সোজা হোমস্টেতেই গাড়ি থামবে। চলে এসেছি হোমস্টেতে। আমরা থাকবো আজ পাহাড়ি সত্যজিৎ হোমস্টেতে। নামেই এমন সুন্দর বাঙালিয়ানা আছে, আশা করছি অভিজ্ঞতাও ভালোই হবে। সামনে সিঁড়ি দিয়ে উঠে গেলেই উপরে সমস্ত গেস্টদের রুম রয়েছে। চলো উপরে গিয়ে রুমটা একবার দেখাই। সামনে সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে আমাদের রুম, গুপি গাইন বাঘা বাইন। সমস্ত রুমেরই নাম সত্যজিৎ রায়ের সিনেমার নামে রাখা হয়েছে। পুরো হোমস্টের থিমই সত্যজিৎ রায়কে নিয়ে করা। দুজনের জন্য রুমটা কিন্তু বেশ ভালোই। রুমে একটা সোফা কাম ডিভানও রয়েছে।
আর ইলেকট্রিক কেটল দেওয়ার জন্য এই হোমস্টে কিন্তু আগের দুটো হোমস্টেকে টেক্কা দিয়ে আমাদের বেশি পছন্দের হয়ে গেছে। বাথরুমও বেশ পরিষ্কার, গিজার, টয়লেট পেপার সবকিছুই রয়েছে। সব থেকে সুন্দর ব্যাপার হলো রুম থেকে বেরিয়েই ব্যালকনি, যেখান থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। যদিও তার সিকিভাগই জুটেছিল আমাদের কপালে এই ওয়েদারে। আকাশ পরিষ্কার থাকলে সামনে কাঞ্চনজঙ্ঘা আর নিচ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ভিউ কিন্তু বেশ সুন্দরভাবে উপভোগ করা যায় এই ব্যালকনি থেকে। এই সুন্দর প্যানোরামিক ভিউয়ের জন্যই পরিচিত রামধুরা। ভিউ না পেলেও পরদিন সকালে হাতে এক কাপ চা নিয়ে এই ব্যালকনিতে বসে থাকার অভিজ্ঞতা বেশ ছিল। শান্ত পরিবেশে, কোথাও কোনো গাড়ির মানুষের কোলাহল নেই, আছে শুধু পাহাড়ি পাখিদের ডাক আর বিশুদ্ধ বাতাস। ঘড়িতে এখন সকাল 9:30। এখান থেকে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে আজ যাব লোলেগাঁও, আর যাওয়ার পথে দেখে নেব বেশ কিছু ট্যুরিস্ট স্পটও। এটি হলো ডাইনিং এরিয়া। পিছনের ব্যালকনিতে রয়েছে অনেক রকম পাহাড়ি ফুল। এই পাহাড়ি ফুল আমার ভীষণ ভালো লাগে, এত রং বেরঙের হয় যে ফুলগুলো দেখলেই মন এমনিই ভালো হয়ে যায়। রামধুরা হোমস্টে থেকে বেরিয়ে আমরা এসছি এখন হনুমান টেম্পলে। তো একদম রামধুরা থেকে 10 মিনিট গাড়িতে করে আসতে হলো, তো সেখানে উঠছি। এখানে উপরেই একটা হনুমানজির স্ট্যাচু রয়েছে, আর গাড়ি আমাদের নিচে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটু উঠতে হবে রাস্তাটা। চলো উপরে গিয়ে দেখি। আমরা এই স্লোপি রাস্তা দিয়ে উঠছি, পাশ দিয়ে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠা যায়। হনুমান মন্দির থেকে কিছুটা এগোলেই এই মনেস্ট্রি রয়েছে। পাহাড়ে আসবো আর একটাও মনেস্ট্রিতে ঢুকবো না, সেটা ভাবতেই পারি না। মনেস্ট্রিতে এলেই আমার মন অদ্ভুত শান্ত হয়ে যায়। চারপাশে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, মাঝে মাঝে ঘন্টার টুংটাং আওয়াজ, বুদ্ধের মূর্তি, সবকিছুই কিরকম জায়গাটাকে শান্ত আর স্নিগ্ধ করে তোলে। তোমাদেরও কি এমনটাই মনে হয়? জানিও আমাকে। এটি গুরু পদ্মসম্ভবার মূর্তি। মূর্তির চারপাশের কারুকার্যে তিব্বতী ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা পরিষ্কার লক্ষ্য করা যায়। আর এই বক্সে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আর শুকনো খাবার প্রসাদ হিসেবে দেওয়া রয়েছে। এই জায়গাটি একটি ভিউ পয়েন্টও। জায়গাটির নাম আপার ইচ্ছে। কাছেই একটি ছবির মতো সুন্দর গ্রাম রয়েছে, নাম ইচ্ছেগাঁও। সময়ের অভাবে এবারে ইচ্ছেগাঁও দেখার ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেল। কিন্তু যা দেখছি তাই বা মন্দ কি, কি বলো? মনেস্ট্রি থেকে বেরিয়ে যাত্রা শুরু হয়ে গেছে লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। আজ ট্রিপের শেষ দিন। কাল লোলেগাঁও থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দেব। তাই যতটা পারছি জার্নিটা মন প্রাণ দিয়ে বেশি করে উপভোগ করার চেষ্টা করছি। পাহাড়ি রাস্তায় জার্নি করার একটা আলাদাই মজা রয়েছে। এই জার্নি কখনো বোরিং লাগে না। আঁকামাকা রাস্তার প্রত্যেকটা কোণেই প্রকৃতি ভীষণ সবুজ আর সুন্দর। কংক্রিটের তৈরি শহরে কিছু দূর রাস্তায় যাওয়ার পরই যে ট্রাফিক সিগন্যাল চোখে পড়ে, সেই ট্রাফিক সিগন্যাল থেকে মুক্তি পেয়ে এরকম দৃশ্য দেখতে দেখতে যাওয়া, তা যে কতটা শান্তির, কতটা রিফ্রেশিং, সেটা পাহাড়ে না এলে বুঝতে পারবে না। জার্নি আরও ভালো হয় রাস্তা ভালো হলে। কালিম্পংয়ের রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। যতখানি এসেছি পুরোটাই একেবারে মসৃণ পিচের রাস্তা।
লোলেগাঁও যাওয়ার রাস্তায় নেমেছি ডাবলিং ভিউ পয়েন্টে। নিচে দেখাচ্ছে জায়গাটার নাম পেমলিং খাসমহল। 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো। চলো ওপরে গিয়ে দেখা যাক কীরকম। এখন অফ সিজন চলছে, তাই বিশেষ লোকজন সেরকম নেই বললেই চলে। চারপাশটা কিন্তু বেশ সুন্দর, মিনি পার্কও বলা যেতে পারে। দোলনা রয়েছে, বসার জায়গাও করা আছে, আর যেটা রয়েছে অপূর্ব সুন্দর 360 ভিউ। এখানে এসে সত্যিই মনে হচ্ছে একটু ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো, কি দারুণ দৃশ্যই না চোখে ধরা দিত। আবার পরক্ষণেও ভাবছি যে এই ইচ্ছেটা বাকি থাকুক, তাহলেই তো পরের বারে আসার ইচ্ছেটা হবে। এখন হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে, রোদের তেজ তো প্রায় একদমই নেই। এখানে উপরে একটি ক্যাফেও রয়েছে, কিন্তু অফ সিজন বলে ক্যাফেও বন্ধ। এরকম ওয়েদারে 1 কাপ চা থাকলে মন্দ হতো না কিন্তু। চলো এবার উপরটায় ওঠা যাক। এইরকম কাঠের সিঁড়ি আমার কিন্তু বরাবরই ভয় লাগে, তার উপর এগুলো একটু নড়বড় করছে। চলো আস্তে আস্তে উঠি। দূরে যে মানুষটি দাঁড়িয়ে আছে, উনিই আমাদের পুরো ট্যুরের সারথি। আমাদের সাথে সাথে ওনারও এই ভিউ পয়েন্টে প্রথমবার আসা, তাই চারপাশটা ঘুরে দেখছেন, সাথে ভিডিও কল করে পরিবারকেও দেখাচ্ছেন। ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট একটা। লোলেগাঁও এলে এই জায়গাটি কিন্তু একদম মিস করো না। চলে এসেছি লোলেগাঁওয়ের হোমস্টেতে। আসার পথে ফোন আমার চার্জের অভাবে মূর্ছা গেছিল, তাই আর ভিডিও করারও সুযোগ পাইনি। এই হোমস্টের নাম গ্রিনফিল্ড হোমস্টে। এই হলো আমাদের রুম। সম্ভবত এই বিল্ডিংটি একটু পুরনো, রুমে অনেক পুরনো একটি টিভিও রয়েছে। অনেক দিন পর এরকম বোকা বাক্স দেখতে পেলাম। যাব এখন লাঞ্চ করতে, লাঞ্চ সেরে আশেপাশে কিছুটা ঘুরে আবার ফিরে আসবো। ব্যালকনি থেকে ভিউটা সুন্দর অ্যাজ ইউজুয়াল, সব মেঘে ঢাকা। এটা হোমস্টের পিছন দিকটা, আমরা ওখানটা থেকে এলাম। লাঞ্চ করে বেরিয়েছি লোলেগাঁওয়ের কাছাকাছি যে সাইট সিনগুলো রয়েছে সেখানে যাব। আর আমাদের হোটেল রয়েছে, ওই যে আমরা হোটেল না, এটা হোমস্টে, গ্রিনফিল্ড হোমস্টে। তো ওখানেই আছি আমরা। সামনে কিছুটা গিয়ে একটা পার্ক রয়েছে, চলো সেখানে যাওয়া যাক। লাঞ্চটা খুব ভালো খেলাম। বাঙালি যে ওনার এখানকার বাঙালি, আর রান্নাও উনি নিজে করেছিলেন। আজকে কোনো স্টাফ নেই হোমস্টেতে, তো বেশ ভালো একটা বাঙালি খাবার অনেক দিন পরে খেলাম। কিছুদিন ধরে সবাই যে হোমস্টেতে যারা ওনার ছিল সব নেপালি ছিল, তো বাঙালি খাবারই হচ্ছিল, কিন্তু সব টেস্টগুলো নেপালি ছিল। বাট আজকে খেলাম পুরো একদম বাঙালি টেস্ট, বেশ ভালো লাগলো। এটা হাইওয়ে, নতুন তৈরি হচ্ছে, তো আমরা সোজা যাবো ওদিকে। আর চলো গিয়ে দেখা যাক কেমন হয় পার্কটা। অফ সিজন, সেই জন্য চারদিক একদম ফাঁকা, কোনো ট্যুরিস্ট সেরমভাবে দেখাই যাচ্ছে না। এই হচ্ছে পার্ক একটা। সামনেই একটা ওই আই লাভ লোলেগাঁও লেখা রয়েছে, ওখানটা যাই। হাইওয়েটা নতুন হয়েছে আর এত চওড়া, এত বড়, তো রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। রাস্তাটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এই যেখানেই রয়েছে বুদ্ধ স্ট্যাচু, আর ওই যে পার্কটা দেখালাম, এটাই হচ্ছে সেই চিলড্রেন পার্ক।
যে বুদ্ধা স্ট্যাচু রয়েছে। এই চিলড্রেন পার্কের সামনেই রয়েছে বুদ্ধা স্ট্যাচু। সম্ভবত চারপাশটা পুরো নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, চারপাশে কাজ চলছে তার। তো ভিডিওটি যখন দেখবে তখন হয়তো কাজ শেষও হয়ে গেছে। তার মধ্যেই আমরা একটু ঘোরার চেষ্টা করলাম। দূরে আই লাভ লোলেগাঁও বলে লেখাও রয়েছে, ওখানে বসার জায়গাও রয়েছে। আমরা আর পার্কের ভিতরে ঢুকিনি, দূর থেকেই পার্কটা দেখেছি। আর চারপাশটা খানিকটা এরকম, রাস্তাটা ভীষণ ভালো লাগছিল হাঁটতে। লোকজন সেরকমভাবে নেই, তো সেই জন্যই ফাঁকা রাস্তায় হাঁটতে আরও বেশি ভালো লাগছিল। এটা চিলড্রেন পার্কে ঢোকার রাস্তা। আমরা ভেতরে যাব না, এখানে ছোটো ছোটো বসার জায়গা করা আছে। এখান থেকেও কিন্তু ভিউটা সুন্দর। এই বুদ্ধা স্ট্যাচু থেকে মিনিট সাথে হাঁটলেই একটি রাস্তা নেমে গেছে নিচে জঙ্গলের দিকে, যেখানে একটি ক্যানোপি ওয়াক রয়েছে। যদিও ক্যানোপি ওয়াকের অবস্থা এখন খারাপ, বাট চলো তাও গিয়ে দেখা যাক। মেন রোড থেকে এই রাস্তা দিয়ে রাস্তা নেমেছে, এখন হেঁটে হেঁটে যেতে হবে। জঙ্গলের রাস্তাতে কোনো রকম সাইনবোর্ডও দেওয়া নেই ডিরেকশনের, তো বেশ অসুবিধে হচ্ছিল এক এক সময় যখন দুভাগে ভাগ হয়ে গেছে রাস্তা। চারদিকে পুরো জঙ্গল, আর আমরা যাচ্ছি, আর আমাদের সাথে ও পিছন পিছন আসছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে লোলেগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজকে 3টের সময় বন্দে ভারতে আমরা কলকাতা ব্যাক করছি। কালকে যে গেছিলাম ওই ক্যানোপি ওয়াক দেখতে, তো মেইন রোড থেকে ওটা জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা, আর কেউ ছিল না ওই টাইমে। তো আমরা দুজনে যাচ্ছিলাম ফরেস্টের মধ্যে দিয়ে, কিছুটা পথ গিয়ে দেখলাম দুটো রাস্তা, তো কোন রাস্তা বুঝতে না পেরে আমরা আবার ব্যাক করেছিলাম। তো ক্যানোপি ওয়াকটা দেখা হয়নি। আর আজকে সকালেও অ্যাজ ইউজুয়াল কোনো ভিউ নেই, কারণ আমাদের হোমস্টের এখানে যে ওনার, উনি দেখাচ্ছিলেন যে কীরকম ভিউ। তো ওটা দেখে তো আমরা অবাক, মানে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, বাট ভিউটা এখান থেকে অসাধারণ। এখন সিজন নয়, বাট ঠিক আছে, তাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এরকম ওয়েদার পাহাড়ে দেখার। আর এটাও রিয়েলাইজ হলো যে এইরকম টাইমে পাহাড়ে আসলে কিছু সেরকম ভিউ পাওয়া যাবে না। আর একটু পরেই বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করলাম আমরা, ব্রেড অমলেট, আর চা ছিল, একটা ফ্রুট জুস ছিল। হোমস্টেটা ভীষণ সুন্দর, বাট ওই আর কি কিছু ভিউ পেলাম না। তো ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাক। এই সকাল সকাল ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতে আমার গলার আওয়াজ একেবারেই বেরোচ্ছিল না ভালো করে, দেখতেই পেলে সেটা। হোমস্টে থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিলাম পানবু ভিউ পয়েন্টে, তারপর সেবক রোড হয়ে সোজা এনজেপি। এই ছিল অফবিট ডায়েরিজের গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও আমাকে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। আসবো আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে। টিল দেন, টাটা।